ড্রামার শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে স্কুলে প্রবেশ করছে। সে মাথা থেকে পা পর্যন্ত ডিজাইনার ব্র্যান্ডের পোশাক পরে আছে। যখন সে আসে তখন অনেক ক্লাসমেটের চোখ তার দিকেই আটকে যায়। জানা যায় যে সে একটি ধনী পরিবার থেকে এসেছে এবং তাকে প্রতিদিন অনেক টাকা পকেট মানি হিসেবে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় তার লক্ষ লক্ষ ফলোয়ার আছে এবং তার প্রতিদিনের আউটফিট অনেক মেয়ে কপি করে। আর এই হলো আমাদের মেইন ফিমেল লিড, যার নাম হোরাং। হোরাং ক্লাসরুমে প্রবেশ করল। তার ক্লাসমেটরা হেসে তাকে স্বাগত জানাল, কিন্তু সে ঠান্ডা ও অ্যালোফ অ্যান্ডাজে উত্তর দিল। সে দেখল যে একটি মেয়ে তার ডেস্কে বসে আছে। সেই মেয়ে তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পেরে উঠে চলে যাওয়ার চেষ্টা করল, কিন্তু হোরাং তাকে থামিয়ে দিল। মন মেরে সেই মেয়েটি ডেস্ক পরিষ্কার করে চলে গেল। আসলে সেই মেয়েটি ভিতরে ভিতরে হোরাংয়ের প্রতি ঈর্ষান্বিত ছিল। ঈর্ষায় পড়ে সে তার সম্পর্কে মিথ্যা গুজব ছড়াতে শুরু করল। যদিও হোরাং এসব শুনেছিল, কিন্তু সে এগুলোকে উপেক্ষা করাই ভালো মনে করল। তারপর এক ফ্যানের প্রাইভেট মেসেজ থেকে হোরাং জানতে পারল যে কেউ তার ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি ফেক অ্যাকাউন্ট চালাচ্ছে, যা ইতিমধ্যে অনেক ফলোয়ার জমিয়ে ফেলেছে। কাকতালীয়ভাবে সেই মেয়েটি ঠিক সেই সময় তার ক্লাসমেটদের সামনে বড়াই করছিল যে সে হোরাংয়ের ছবি দিয়ে নিজের জন্য একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর তার ফোনে নেটজেনদের রাগ ভরা মেসেজ আসতে শুরু করল। আসলে হোরাং এইমাত্র সবার সামনে স্পষ্ট করে দিয়েছিল যে অ্যাকাউন্টটি ফেক এবং তার নয়। ঠিক সেই সময় হোরাং সেখান দিয়ে যাচ্ছিল। সেই ঈর্ষাপরায়ণ মেয়েটি খুব রাগান্বিত ছিল। সে তাকে থামিয়ে জিজ্ঞাসা করল যে সে তাকে এভাবে এক্সপোজ করল কেন। হোরাং তার ফ্যানদের পক্ষ থেকে কিছু কথা বলে চলে যাওয়ার চেষ্টা করল, কিন্তু মেয়েটি তার হাত ধরে ফেলল এবং রাগের মাথায় হোরাংয়ের ফোন পড়ে গিয়ে ভেঙে গেল। এবার হোরাং সত্যিই রেগে গেল। সে অন্য মেয়েটির ফোন ধরে নিল এবং কোনো দ্বিধা ছাড়াই সেটিও ভেঙে ফেলল। তারপর সে শান্তভাবে নিজের ফোন তুলে নিল এবং পিছনে না তাকিয়ে চলে গেল। এদিকে হোরাং এখনও রাগের মধ্যে ছিল। ক্যাম্পাসের অন্য অংশে আমরা মেল লিড ইউনটেকের সাথে দেখা করি। সেও খুব পপুলার এবং স্কুলের ব্রডকাস্টিং ক্লাবের হেড। ইউনটেক একজন পারফেকশনিস্ট। সে চায় প্রতিটি কাজ ফ্ললেস এবং সর্বোচ্চ স্ট্যান্ডার্ড অনুসারে হোক। তার হ্যান্ডসাম লুক এবং সিরিয়াস অ্যান্ডাজের কারণে সে অনেক মেয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক মেয়ে শুধু তার কাছে আসার জন্য ক্লাবে যোগ দেওয়ার চেষ্টা করেছে। কিছুদিন আগে ক্লাবের এক ফিমেল অ্যাঙ্কার ইউনটেকের কাছে তার অনুভূতি কনফেস করেছিল, কিন্তু ইউনটেক ঠান্ডা অ্যান্ডাজে তাকে রিজেক্ট করে দিয়েছিল এবং তৎক্ষণাৎ ক্লাব থেকে বের করে দিয়েছিল। এখন যেহেতু এসিও হান ক্লাব থেকে বেরিয়ে গেছে, রিপ্লেসমেন্টের প্রয়োজন ছিল। ঠিক সেই সময় এক ছাত্রী হোরাংকে সাজেস্ট করল। মূলত তার বিশাল অনলাইন ফলোয়িং এবং স্ট্রং প্রেজেন্সের কারণে এটি তাকে পারফেক্ট ক্যান্ডিডেট বানিয়েছিল। তাই ইয়ানথেক নিজে হোরাংয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল এবং তাকে ব্রডকাস্টিং টিমে জয়েন করার জন্য ইনভাইট করল। একটি মেয়ে বাসে ঘুমাচ্ছিল। তখন একটি ছেলে ধীরে ধীরে কাছে এসে জানালা বন্ধ করে দিল। মেয়েটি হঠাৎ জেগে উঠে ভয়ে পিছনে সরে গেল। তাদের চোখ কয়েক মুহূর্তের জন্য মিলিত হল। জানা গেল যে ছেলেটি ইউনটেক অনেকবার তাকে ডেকেছে, কিন্তু উত্তর পায়নি, তাই সে নিজে জানালা বন্ধ করেছে। কিছুক্ষণ পর হোরাং আবার জানালা খুলে দিল, যাতে তাদের মধ্যে টেনশন স্পষ্ট হয়ে গেল। আসলে আগের দিন ইউনটেক হোরাং কে ক্লাবে যোগ দেওয়ার জন্য অ্যাপ্রোচ করেছিল, কিন্তু সে ফার্মলি অস্বীকার করেছিল। ইউনটেক তার অ্যাটিটিউডে বিরক্ত হয়ে সার্কাস্টিক্যালি তাকে মক করেছিল, কিন্তু হোরাং পিছু হটার মেয়ে নয়, কিছু শার্প ওয়ার্ডস দিয়ে উত্তর দিয়েছিল। তাদের মুখোমুখি শোর নোটে শেষ হয়েছিল। পরের দিন হোরাং গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল এবং স্কুল ব্রডকাস্ট শুনছিল। তখন সে একটি গল্প শুনল যা তার পাস্ট এক্সপেরিয়েন্সের সাথে মিলে যায়। যখন সে ইন্টারভিউয়ের জন্য পৌঁছাল, ইউনটেকের মনে পড়ল যে সে ইনভিটেশন রিজেক্ট করেছিল এবং সে বলল যে ইন্টারভিউ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু আরেক ক্লাব মেম্বার তাড়াতাড়ি সংশোধন করে বলল যে এখনও সময় আছে। মন মেরে ইয়ানক ইন্টারভিউ শুরু করল এবং হোরাংয়ের ইমপ্রেসিভ স্কিলসের কারণে সে সহজেই পাস করে গেল। এরপর হোরাং জিজ্ঞাসা করল যে গল্প সে শুনেছিল সেটা কে পাঠিয়েছে। ইউনটেক বলল যে সাবমিশন অ্যানোনিমাস ছিল এবং কনফিডেন্সিয়াল রাখা জরুরি। ক্লাবে হোরাংয়ের প্রথম অফিসিয়াল দিনে সে লেট করে পৌঁছাল। ইউনটেকের কাছে পাংচুয়ালিটি খুব গুরুত্বপূর্ণ ছিল এবং লেট হওয়া অ্যানএক্সেপ্টেবল ছিল। সে তাকে তৎক্ষণাৎ ক্লাব ছেড়ে যেতে বলল, কিন্তু হোরাং সেই ব্রডকাস্ট স্টোরির পিছনের সত্যতা জানার জন্য ডিটারমিন্ড হয়ে তার প্রাইড সোয়ালো করে সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ করল, প্রতিশ্রুতি দিয়ে যে এখন থেকে আর কখনো লেট হবে না। ইউনটেক তাকে থাকতে দিল, কিন্তু শাস্তি হিসেবে ক্লিনিং ডিউটি দিয়ে দিল। পাশে এক ক্লাসমেট ভাবল যদি হোরাং ক্লিনিং করে তাহলে সে ব্রডকাস্টিং ক্লাব কেন বেছে নিল যখন সে অন্য কোনো ক্লাবে আরাম করে যোগ দিতে পারত। হোরাং যে আগে কখনো ক্লিনিং করেনি, মিউজিক শুনতে শুনতে এবং ফ্লোরে সার্কেল বানাতে বানাতে মপো করছিল। তখন ইয়ানটেক ভিতরে এল এবং হোরাং অ্যাক্সিডেন্টালি তার জুতোর উপর পানি ঢেলে দিল। সে রিজাইন সাইন করল। সেই সন্ধ্যায় বাড়ি যাওয়ার সময় হোরাং তার ফর্মার বেস্ট ফ্রেন্ড সোহয়ানের সাথে দেখা করল।
সোহয়ান তাকে বলল যে সে বলতে পারে ব্রডকাস্ট স্টোরিটা কে পাঠিয়েছে, কিন্তু হোরাং ঠান্ডা অ্যান্ডাজে বলল যে পরের বার নিজের কাজ নিয়ে মাথা ঘামাও এবং যেন তারা একে অপরকে চেনে না সেভাবে অ্যাক্ট করো। যে কখনো সবচেয়ে কাছের বন্ধু ছিল এখন বাধ্য হয়ে স্ট্রেঞ্জারদের মতো প্রিটেন্ড করছে। হোরাং ডিটারমিন্ড ছিল যে স্কুল ব্রডকাস্টে এ রড স্টোরির পিছনে ট্রুথ জানবে, তাই সে ইয়ানককে বলল যে সে ক্লাবের অপারেশন স্টাডি করতে চায় এবং লগ ইন ক্রেডেনশিয়ালস চাইল। ডানথেক বলল যে সে কনসিডার করবে, তার পারফরম্যান্সের উপর নির্ভর করবে। হুরেং তার ট্রাস্ট জেতার জন্য প্রতিদিন তাড়াতাড়ি আসা শুরু করল এবং ইনফরমেশন ইকত্তা করতে লাগল। স্কুল ব্রডকাস্টিং রুমে তার কনসিস্টেন্টলি এফোর্ট দেখে ইউনটেক তার জন্য সফট স্পট ডেভেলপ করতে লাগল। তারপর আরেকটি ব্রডকাস্ট এল, যেখানে আবার হোরাংয়ের উপর ভিত্তি করে গল্প দেখানো হলো। এবার সে খুব রেগে গেল। সে ব্রডকাস্ট রুমে ঢুকে জোরে মাঝখানে ব্রডকাস্ট থামিয়ে দিল। পুরো রুম তার ড্রামেটিক হরকত দেখে স্তব্ধ হয়ে গেল। ইউনটেকও অবাক হয়েছিল এবং পরে টিচারের কাছ থেকে বকুনিও খেল। হোরাং সোহয়ানের মুখোমুখি হল। তুমি কি সেই গল্প পাঠিয়েছিলে? সে জিজ্ঞাসা করল। সোহয়ান শান্ত থেকে বলল, আগে মাফ চাও, তোমার কারণে ডিপার্টমেন্টের সবাই শাস্তি পাচ্ছে। হুরেং হ্যাঁ করে মাথা নাড়ল এবং বাকি ছাত্রদের কাছে মাফ চাইল। তারপর সে সোহয়ানকে জিজ্ঞাসা করল, এখন বলবে? তখন উনক রুমে এসে তাদের থামিয়ে দিল। টিচারের বকুনির রাগ এখনও তার ভিতরে ছিল এবং সে হোরাংয়ের উপর চিৎকার করে কিছু কঠোর কথা বলল। পরের দিন নিজের হরকতের জন্য গিল্টি অনুভব করে হোরাং ইউনটেকের কাছে মাফ চাইতে গেল, কিন্তু সে এখনও রাগান্বিত ছিল এবং মাফ করছিল না। যে মাফির শুরু ছিল তা শীঘ্রই আরেকটি বিতর্কে পরিণত হল। দুজন আবার খারাপ অবস্থায় আলাদা হয়ে গেল। সেই সন্ধ্যায় ইউনটেক একা বসে তাদের ঝগড়া নিয়ে ভাবছিল। ভাবতে ভাবতে তার অনুশোচনা হতে লাগল। হোরাং সম্পর্কে কৌতূহল হল এবং সে অনলাইনে দেখল এবং পেল যে তার সোশ্যাল মিডিয়ায় হার্টফুল এবং সার্কাস্টিক মেসেজ ভরা। প্রথমবার ইউনটেক বুঝতে পারল যে হোরাংয়ের ঠান্ডা স্বভাব হয়তো অহংকার নয়, এটা তার নিজেকে বাঁচানোর উপায়। সেই রাতে হোরাং একা বাড়ি যাচ্ছিল। তখন সে পিছনে হালকা ফুটস্টেপ শুনল। মনে হলো কেউ তার পিছু নিচ্ছে। ভয়ে সে তাড়াতাড়ি হাঁটতে লাগল। আমার ভয় লাগছে, সে বলল। ঘুরে দেখল ইউনক দাঁড়িয়ে আছে। আমিও বাড়ি যাচ্ছিলাম, সে একটু অদ্ভুতভাবে বলল। জানা গেল যে তারা দুজন একই অ্যাপার্টমেন্টে থাকে। যদিও সাম্প্রতিক সময়ে তাদের ঝগড়া হয়েছে, এখন তারা একসাথে বাড়ি যাচ্ছে। দুজনেই একটু অ্যাকওয়ার্ড অনুভব করছিল। ইউনতাক ধীরে ধীরে চলল। সে পিছনে চলতে চাইছিল, কিন্তু হোরাং বলল, সামনে চলো। যখন তারা বিল্ডিংয়ের কাছে পৌঁছাল, ইউনতাইক হঠাৎ বলল, প্রতিদিন এভাবে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত লাগে না? হোরাং একটু চমকে গেল, ভাবল হয়তো আবার ঝগড়া করতে চায়। কিন্তু ইউনটেক বলল, আমাদের মধ্যে যা যা হয়েছে সব কথা, সেগুলো কি তোমাকে হার্ট করেছে? হোরাং হালকা হাসি দিল। সে বলল যে তার কোনো ফারাক পড়ে না। সে তার সম্পর্কে এত গুজব শুনেছে। সময়ের সাথে সাথে সাধারণ মুহূর্তগুলো তাদের মধ্যকার টেনশনকে সফট করল। তারা সুলহ করে বসল, যেন কিছুই হয়নি। তখন হোরাংয়ের জুতোর নিচে চুইং গাম লেগে গেল। ইউনক টিস্যু দেওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু প্লেফুল হোরাং তার ভাইনাল রেকর্ড দিয়ে তাকে স্ক্র্যাপ করল এবং ভুল করে ভেঙে ফেলল। পরের দিন হোরাং ইউজুয়ালভাবে ব্রডকাস্টিং রুমে পৌঁছাল। ইউনটেক তাকে ক্লাবের সাবমিশন অ্যাকাউন্ট দিয়ে দিল। সে লগ ইন করে স্টোরির অরিজিনাল সেন্ডার খুঁজতে লাগল, কিন্তু কোনো সুরাগ নাম বা কন্ট্যাক্ট ইনফো পেল না। তারপর সে দেখল যে অ্যাকাউন্ট কারো ফ্রেন্ড লিস্টের সাথে যুক্ত। হোরাং সোহুয়ানের উপর সন্দেহ করতে শুরু করল, কিন্তু তার একটা অংশ এখনও বিশ্বাস করতে চাইছিল না। আসলে সে এবং সোহয়ান কখনো ইনসেপারেবল ছিল। তারা প্রথমবার মিডল স্কুলে দেখা হয়েছিল। দুজনেই ক্লাসে লেট ছিল এবং তৎক্ষণাৎ বন্ড করে ফেলেছিল। সময়ের সাথে তারা অবিচ্ছেদ্য বন্ধু হয়ে গিয়েছিল। যখন তারা আলাদা হলো, ইয়ানতেকে তার বাবার কাছ থেকে মেসেজ এল, কিন্তু সে তৎক্ষণাৎ বাড়ি যেতে চাইছিল না। তার বদলে সে হোরাংকে খাবারের জন্য ইনভাইট করল। তারা কিছু স্ন্যাক্স নিয়ে রাস্তার ধারে বসে রাতের আকাশের নিচে ক্যাজুয়ালি কথা বলতে বলতে খাচ্ছিল। পরের সকালে হোরাং ওভার স্লিপ করে স্কুল মিস করে ফেলল। রাস্তার ধারে বসে ফোন দেখছিল। তখন স্টোরি সাবমিটার থেকে নতুন মেসেজ এল। শকটা খুব বড় ছিল। এই অ্যানোনিমাস সেন্ডার তার রিয়েল আইডেন্টিটিও জানত। তার মনে পড়ল যে সোহয়ান একবার তার ফোন স্ক্রিন দেখেছিল। সে কি কিছু দেখে ফেলতে পারে? তখন সোহয়ান সেখান দিয়ে যাচ্ছিল। যখন সে হোরাংকে দেখল, সে চলে যাচ্ছিল, কিন্তু হোরাং তাকে ডাকল, আগে তুমিই ছিলে না? কি মানে? সোহয়ান উত্তর দেওয়ার চেষ্টা করল, বোকা বানিও না। হোরাং কদম এগিয়ে বলল, তুমিই ছিলে না? পুরনো স্মৃতি ফ্ল্যাশব্যাক হয়ে গেল। মেয়েটি পড়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ একটা হাত তাকে ধরে ফেলল।
সেই মেয়েটি ছোট হোরাং ছিল এবং যে তাকে ধরেছিল সেই মুহূর্ত থেকে তারা ইনসেপারেবল হয়ে গিয়েছিল। তারা তাদের বন্ডকে সিম্বল করার জন্য ম্যাচিং কি চেইন রেখেছিল, কিন্তু একদিন স্কুলের কিছু বুলিজার হোরাংকে টার্গেট করতে শুরু করলো। তারপর সে বদলে গেল। হোরাং নিজেকে সোহান থেকে দূরে সরিয়ে নিল, ঠান্ডা এবং উইথড্রন হয়ে গেল। কনফিউজড এবং হার্ট সোহয়ান অবশেষে তার সামনে গেল। তারা তাদের সম্পর্ক পুরোপুরি শেষ করে দিল। এখন বর্তমানে সোহয়ান নিজেকে সেই দিনগুলো নিয়ে ভাবতে ভাবতে পায়। সোহয়ান কনফিউজ দেখায় এবং ডিনাই করে যে তার জানা আছে। অভিযোগে ফ্রাস্ট্রেটেড হয়ে সে রাগ করে চলে যায়। পরে সোহান ইউনটেক কে বলে যে তার স্ট্রেইন ইতিহাসের কারণে সে ব্রডকাস্টিং ডিউটিজ হোরাংয়ের সাথে করতে চায় না। তাই ইয়ানতে নিজে ইন্টারভিন করে এবং হোরাংকে ব্রডকাস্টিং ইকুইপমেন্টের ট্রেনিং দিতে শুরু করে শক্তিভাবে ইনসিস্ট করে যে তাকে সবকিছু মেমোরাইজ করতে হবে এবং টেস্টও হবে। যখন হোরাং টেস্টের কথা শুনল, সে কুইটিং নিয়ে ভাবতে শুরু করল, কিন্তু তখন ইউনটেক হঠাৎ কাছে এলো। তার হৃদয় স্কিপ করতে লাগল। সে কি বলল? হোরাং একটি শব্দও বুঝতে পারল না। সে টুস্টার্ন ছিল। পরে পড়াশোনা করে ক্লান্ত হোরাং ব্রডকাস্টিং রুমে ঘুমিয়ে পড়ল। যখন ইউনটেক এল এবং দেখল যে সে ব্রাইট সানলাইটে ঘুমাচ্ছে, সে ধীরে ধীরে নিজের স্কুল জ্যাকেট খুলে জানালার কাছে টাঙিয়ে দিল যাতে তাকে শেড পায়। হোরাং জেগে উঠে দেখল যে সে এমন করেছে। টুইং যখন ঘুরল, হোরাং তাড়াতাড়ি প্রিটেন্ড করল যে সে এইমাত্র জেগেছে। সে তাকে প্র্যাকটিস এক্সাম দিল। অনেক দিনের মেহনতের পর হোরাং নিজেকেও সারপ্রাইজ করে দিল। সে পারফেক্ট স্কোর অর্জন করল। সেই উইকেন্ড এক ফ্রেন্ড তাকে ডিনারের জন্য ইনভাইট করল। গ্রুপ ফটোতে সে দেখল যে সিও হিউনও সেখানে থাকবে। তার আগের লড়াই মনে করে সে অদ্ভুত অনুভব করতে লাগল এবং যাওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে ডিনারে তার ফ্রেন্ড অন্যদের বোঝাচ্ছিল যে হোরাংয়ের পেরেন্টস প্রায়ই ব্যস্ত থাকে এবং সে প্রায়ই একা খায়। কিন্তু সত্যি, সে হোরাং কে খুঁজে বের করল এবং বলল যে তার সাথে সুশি খাবে। প্রিটেন্ড করে যে এটা শুধু ক্রেভিং, কারণ যখন আপনি কাউকে পছন্দ করেন যে কোনো কারণে তাকে দেখাই যথেষ্ট। খাওয়ার সময় ইভন টেক হোরাংয়ের হাতে হালকা লিপস্টিক স্মিয়ার দেখল। কোনো কথা না বলে সে তার হাত ধীরে ধীরে ধরে টিস্যু দিয়ে পরিষ্কার করল। হোরাংয়ের হৃদয় আবার স্কিপ করল। তারপর ইউনটেক বলল, আমি সব সময় সন্দেহ করতাম যে তুমি ব্রডকাস্ট টিমে শোয়ের জন্য এসেছ, কিন্তু যদি তুমি কোনো কিছুর মধ্য দিয়ে যাচ্ছ তাহলে আমাকে বলো। ঠিক আছে। হৃদয়ের ধড়কন বেড়ে গেল। হোরেং তৎক্ষণাৎ ঘুরে ইয়ান তাইগের পিছনে দৌড়াল। সে তার হাত ধরল, কিন্তু শব্দ বের হল না, কারণ ভিতর থেকে হয়তো সবাই নিজের সবচেয়ে কাছের ব্যক্তির সামনে পারফেক্ট দেখাতে চায়। পরে স্টুডেন্ট কাউন্সিল মিটিংয়ে কেউ ওপেনলি হোরাংয়ের মজা উড়াল, কিন্তু হোরাং পিছু হটল না। সে পূর্ণ কনফিডেন্সের সাথে উত্তর দিল, পুরো রুমকে সাইলেন্স করে দিল। ডিটারমিন্ড হয়ে নিজেকে প্রুভ করার জন্য সে স্কুল অ্যানিভার্সারি সেলিব্রেশনের মেইন ইভেন্টসের একটি হোস্ট করার জন্য ভলান্টিয়ার করল। মিটিংয়ের পর ইয়ানক বলল যে সে লাঞ্চের সময় লাইভ ব্রডকাস্ট করবে, যাতে হোস্টিং স্কিলস প্র্যাকটিস হয়। ক্লাসে সেই মিস্টেরিয়াস পার্সন হোরাংকে আবার মেসেজ পাঠায়। এবার তার হোস্ট করার ডিসিশন নিয়ে মক করা হলো। বলছে যে সে শুধু অ্যাটেনশন চায়। এই কমেন্ট খুব হার্ট করল। স্যান্ডারের কাছে এই ডিটেইল কিভাবে জানা গেল? হোরাং ভাবল যে হয়তো সেই পার্সন মিটিং এও ছিল। সে সরাসরি জিজ্ঞাসা করল, কিন্তু সে ইগনোরেন্স দেখানোর চেষ্টা করল। যখন হোরাং চাপ দিল, তার উত্তর ভিজিবলি হেজিটেন্ট হয়ে গেল। সেই আফটারনুনে হোরাং প্রথমবার লাইভ গেল। ব্রডকাস্ট শেষ হওয়ার কাছাকাছি সে স্ক্রিপ্ট সাইডে ফেলে দিয়ে হৃদয় থেকে বলতে শুরু করল। তার অনেস্ট এবং ইমোশনাল ওয়ার্ডস ইয়ান তাইক এবং সেও হিউন উভয়কেই চমকে দিল, কিন্তু তাদের ক্লাসমেটদের জন্য এটা ডিপলি রেজোনেট করল। অ্যাপ্লজ হলো। টিচাররাও তার প্রশংসা করল। কেউ কেউ বলল যে তারা নিজেরাও স্টোরিজ কন্ট্রিবিউট করতে চায়। স্কুলের পর ইউনটেক হোরাংকে ব্রডকাস্টিং রুমে আমন্ত্রণ করল যাতে সাউন্ড ইকুইপমেন্ট টেস্ট করা যায়। এটা হোরাংয়ের প্রথমবার সাউন্ড বোর্ড ব্যবহার করা এবং সে ফ্যাসিনেটেড ছিল খেলতে খেলতে ইউনটেক চাইল্ডের মতো নতুন টয় নিয়ে। তারপর সে ইউনটেককে জিজ্ঞাসা করল, আজ তুমি আমাকে স্ক্রিপ্ট থেকে বাইরে যেতে কেন থামালে না? ইউনটেক যে সবসময় প্ল্যান্সে স্টিক করে, সিম্পলি রিপ্লাই করল, আসলে আমি তোমার বলা সব কিছুর সাথে এগ্রি করি। টেস্ট করার পর ইউনটেক হোরাংকে বলল, থ্যাংক ইউ ফর বিইং ইউ। এটা একটা সাধারণ থ্যাংক ইউ মনে হচ্ছিল, কিন্তু তার গলায় ওয়ার্মথ প্রায় কনফেশনের মতো ছিল। যাওয়ার আগে ইউনক বলল যে সে হোরেংয়ের জন্য জন্মদিনের গিফট প্রস্তুত করেছে। গিফট তার ব্যাকপ্যাকে রাখা ছিল। যখন হোরাং খুলল, তাকে এক বোতল কলন পেল, কিন্তু সান তৎক্ষণাৎ পেইনফুল মেমোরি ট্রিগার করল। আগের জন্মদিনে কেউ তাকে বুলি করেছিল, কলন ছিটিয়ে অন্যদের সামনে মজা করেছিল। তার ব্রিদিং শ্যালো হয়ে গেল। প্যানিক অ্যাটাক। সে হাওয়ার জন্য জানালার দিকে দৌড়াল, কিন্তু খুলল না। ডেসপারেটলি সে টেনে ধরল। যখন মনে হলো সে সাফোকেট হয়ে যাচ্ছে, জানালা খুলে গেল এবং ঠিক সেই মুহূর্তে সে ইউনটেকের গলা শুনল তার নাম ডাকতে। তখন হোরাং শান্ত হতে লাগল। একদিন ফাইলস অর্গানাইজ করার সময় ইউনতাইক অ্যাক্সিডেন্টালি হোরাংয়ের সিঙ্গিং ভিডিও পেল। ভিডিওতে হোরাং কে সিলি, কিন্তু পেয়ারা দেখে ইউনতাইক হাসি থামাতে পারল না। পরের সকালে তাড়াতাড়ি স্কুলের অ্যানিভার্সারির কাছাকাছি ইউনটেক সব ছাত্রদের তাদের কাজ বন্টন করে দিল। এক ক্লাসমেট হোরাংয়ের নাম
সাজেস্ট করল এবং এভাবে ইউনটেক এবং হোরাং আরও কাছাকাছি হল। রিহার্সালের পর গ্রুপ দিনভরের প্রগতি নিয়ে আলোচনা করল। পুরনো অভিযোগ আবার সারফেস হল এবং আরেকটি বিতর্ক শুরু হল। রুফে লস্ট ফুটেজ আবার শ্যুট করতে হল। হোরাং তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নিল। দেখল যে হোরাং সেই ঠান্ডা রাতের জন্য পর্যাপ্ত গরম কাপড় পরেনি। ছবি তোলা, মিউজিক শোনা, কথা বলা এবং হাওয়ার আনন্দ নেওয়ার মাঝে হয়তো সুখ সত্যিই এত সিম্পল। পরে যখন তারা একসাথে যাচ্ছিল, ইয়োটেক হঠাৎ বলল, যদি আমি তোমার সাথে থাকি তাহলে আমি চুপ থাকতে পারি, কিন্তু তুমি মানবে না। হোরাং ব্লিঙ্ক করল, কনফিউজড। কি মানে? যেমন তুমি হোয়াইট ফক্স। এই হঠাৎ কনফেশন হোরাংকে পুরোপুরি চমকে দিল। পরের দিন ইয়ানক স্টুডেন্টদের কাজ বন্টন করছিল, যখন হোরাংয়েল কিন্তু ইয়ানতে গম্ভীর এক্সপ্রেশন এবং শক্ত মুখে কথা বলল। সে কি সেই ব্যক্তি যে গতকাল কনফেশন করেছিল? লাঞ্চে ইউনটেক তার কেয়ারিং সাইড দেখাল। হোরাং আর চেপে রাখতে পারল না এবং বলল, কাউকে পছন্দ করা এক্সাইটিং হওয়া উচিত কি? ইউনটেক ক্যালামলি বলল, কাউকে পছন্দ করা মানে তাদের ফ্লসও অ্যাকসেপ্ট করা। তখন হোরাংয়ের বোঝা হলো যে ইউনটেক সে যে কাজ এবং পার্সোনাল ফিলিংস আলাদা রাখে। রাতে লাইভ ব্রডকাস্ট শুরু হওয়ার কথা ছিল। হোরাং যে অনলাইনে খুব পপুলার ছিল, স্টেজে এল এবং অডিয়েন্স উৎসাহে চিয়ার্স করল। লাইভ শুরু হলো। ভিউয়াররা ফোন তুলল এবং উৎসুকভাবে দেখল। হোরাং অডিয়েন্সের মেসেজ পড়ল, প্রতিটি গল্পে নিজের মতামত শেয়ার করল এবং তার সত্যিকারের প্রতিক্রিয়া তাকে প্রাইজ দিল। ইন্টারেক্টিভ সেগমেন্টের সময় সে লাইভ কমেন্টসের উত্তর দিতে শুরু করল। তখন স্ক্রিনে প্রশ্ন এল, তোমার কি কোনো স্পেশাল আছে? শকিং অ্যাকিউজেশন অনলাইনে ছড়িয়ে পড়ল। হোরাং কে পুরনো সময়ে ক্লাসমেটকে বুলি করার জন্য ব্লেম করা হলো। হোরাংয়ের হৃদয় টাইট হয়ে গেল। সে উঠে যাওয়ার চেষ্টা করল, কিন্তু স্টেজ থেকে নামার সময় তার হাঁটু সাপোর্ট করল না। অডিয়েন্স হ্রাস করার বদলে ফোন তুলল। তখন ইউনটেক এল। সে স্টেজে লাফিয়ে উঠল। উডেন ডিভাইডার নিচে টেনে নামাল যাতে হোরাং অডিয়েন্সের দৃষ্টি থেকে সুরক্ষিত থাকে। তারপর তার আর্ম ধরে বাইরে নিয়ে গেল, যত তাড়াতাড়ি সম্ভব। হোরাং ফিসফিস করে বলল, আমি একা থাকতে চাই। কিন্তু অবশেষে সে হাত ছেড়ে দিল। বাড়ি যাওয়ার সময় হোরাং অনলাইন কমেন্ট স্ক্রল করতে করতে ছিল। তার মাথায় হিনমেশনের প্রতিটি মুহূর্ত রিপ্লে হচ্ছিল। সে চুপচাপ কাঁদল। তার ফ্রেন্ডস রিউমার্স শুনে আর সহ্য করতে পারল না এবং রাগে বাইরে বেরিয়ে এলো। কাউসে কারো পেন পড়ে গেল। তখন হোরাং এল। সে গ্রুপের পাশ দিয়ে না দেখে, না বলে ব্রডকাস্টিং রুমের দিকে চলে গেল। তার গলা পুরো স্কুলে গুঞ্জন করছিল, হোরাং আবার ব্রডকাস্ট করছে। তার ফ্রেন্ডস কোয়াইটলি রিলিফের দৃষ্টি বিনিময় করল, কিন্তু পাশেই কেউ বলল লজ্জাও করে না। ব্রডকাস্টের পর স্টুডেন্টরা জড়ো হলো। ইউনটেক ক্লিন আপ টাস্ক দিচ্ছিল। যখন হোরাং বলল, আমি অডিটোরিয়ামের ক্লিনিং নিজে করে নেব একা, সে এক মুহূর্ত দেখল, তারপর হালকা নোট দিল। কিন্তু হোরাং দেরি করে আসেনি, কারণ ওভার স্লিপ হয়েছিল। সে কারো সাথে দেখা করতে গিয়েছিল, এক পুরনো মিডল স্কুল ক্লাসমেটের সাথে যে কখনো তাকে বুলি করেছিল। সেই ক্লাসমেট সেখানে এসেছিল, মাফ চাইতে নয়, বরং কারণ তার ফেস লিক ফটোতে এসেছিল। এখন সে ড্রামায় আটকে গেছে। হোরাং জিজ্ঞাসা করল যে এখনও সত্য বলতে ভয় পায় কি? কিন্তু তার সাইলেন্স গিল্ট ছিল না। সে চায়নি যে দুনিয়া দেখুক সে কখনো কতটা ভেঙে পড়েছিল। সেই দিন পরে ইউনতাই কিছু ইকুইপমেন্ট তুলছিল। তখন সোহয়ান তাকে থামাল। তুমি সত্যিই হোরেংকে অডিটোরিয়াম একা ক্লিন করতে দিতে ঠিক মনে করো, নাকি সিম্পল প্রশ্ন তাকে থামিয়ে দিল? হোরাং পৌঁছাল এবং 2 ফিমেল ক্লাসমেট ওয়েটিং পেল। তারা গ্রিট করল এবং কেঁদে ফেলল। ইউন তার কাছে যায়নি। সে জানত যে সে চায় না কেউ তাকে এভাবে দেখুক। সেই রাতে ইউনটেক তাকে কল করল, কোনো বিশেষ কারণে নয়, শুধু সেখানে থাকার জন্য। কিন্তু তবুও সে শব্দ খুঁজে পেল না। টেনশন কমাতে ইউন্নতা তাকে মুভি দেখার জন্য ইনভাইট করল এবং হোরাং খুশি হয়ে অ্যাকসেপ্ট করল। তারা ব্রডকাস্টিং রুমে মিলিত হলো এবং ফিল্ম দেখতে লাগল। স্টোরির সময় হোরাং ফিমেল লিড নিয়ে কমেন্ট করল। যদি সে তার সিক্রেট কখনো রিভিল না করত, হয়তো সে এতটা মিজারেবল হতো না। তার ওয়ার্ডস ইউনতাইকে প্রভাবিত করল এবং সে হোরাংয়ের অবস্থা নিয়ে ভাবতে লাগল। বেশি না বলে তারা ফিল্ম দেখা চালিয়ে গেল এবং অবশেষে দুজনেই ঘুমিয়ে পড়ল। সানলাইট জানালা দিয়ে আসতে থাকল। রুমে ওয়ার্ম গ্লো দিতে থাকল। হোরাং জেগে উঠে দেখল যে ইয়ান তাই রেলিংয়ের সাহায্যে ঘুমাচ্ছে। হোরাং তাকে কিছুক্ষণ দেখল। তারপর দেখল যে সূর্যের আলো ইয়ানতাইক এর মুখে তীব্র পড়ছে। ধীরে ধীরে সে তার হাত তুলে আলো ব্লক করল। ঠিক সেই সময় ইয়ানতাইক হালকা নড়ে উঠে ইনস্টিংটিভলি হোরাংয়ের হাত ধরে ফেলল। তাদের চোখ এক মুহূর্তের জন্য মিলিত হল। তারপর হোরাং এম্বারাসড হয়ে তাড়াতাড়ি হাত সরিয়ে পিছনে টেনে নিল। পরের দিন ব্রডকাস্টিং ক্লাবের মিটিংয়ের সময় ইউনটেক ভুল করে তার ইনজার্ড লেগ দেখিয়ে ফেলল। তার ক্লাসমেটরা তৎক্ষণাৎ নজর দিল এবং অনুমান করতে
লাগলো যে দুজন উইকেন্ড কেন একসাথে কাটিয়েছে। মিটিংয়ের পর সোহিয়ান যে রিউমার্সে বিশ্বাস করত না, হোরাং কে থামিয়ে সরাসরি জিজ্ঞাসা করলো আসলে কি হয়েছে। সে এটাও জিজ্ঞাসা করলো যে তাদের পুরনো ঝগড়ার কারণও কি এর সাথে যুক্ত, কিন্তু হোরাং চুপ রইল। পরে ডকুমেন্টস অর্গানাইজ করার সময় সোহান একটি ইমেইল পেল। কিউরিওসিটি থেকে সে অ্যাটাচড ভিডিও খুলল এবং দেখল যে জে-ইন ব্রডকাস্টিং ক্লাবের মেম্বার জেন বুঝে হোরাংয়ের ইউএসবি ড্রাইভ মেঝেতে ফেলে দিচ্ছে। সোয়ানের মনে পড়ল যে স্কুল ফেস্টিভ্যালের দিন হোরাংকে মিসিং ড্রাইভের জন্য ইয়ান টেক বকেছিল, এবং এটাও মনে পড়ল যে জেন কিছুদিন আগে সিক্রেটলি সিকিউরিটি ফুটেজ চেক করেছিল। যখন সে সব বুঝতে শুরু করল, জেন রুমে এল। সোহয়ান তাকে কনফ্রন্ট করতে যাচ্ছিল যে হোরাংও হেসে খিলখিল করে রুমে এল জেনের সাথে যেন কিছুই হয়নি। সোহান বিশ্বাস করতে পারল না যে জেন কতটা টু ফেস। কিছুদিন পর স্কুল আউটডোর রেকর্ডিং অ্যাক্টিভিটি আয়োজন করল। সোহান দেখল যে জেইন কিছু ক্লাসমেটের সাথে গ্রুপ ফটো তুলছে। তৎক্ষণাৎ সে ইন্টারভিন করল এবং পিকচার তোলার অফার করল। ক্যামেরা অ্যাডজাস্ট করার সময় সে জেন বুঝে রং বাটন চাপল, যাতে জেন ইম্পেশেন্ট হয়ে তার ফোন আনলক করার পাসওয়ার্ড দিল। যখন জেন কিছুক্ষণের জন্য চলে গেল, সোহয় নিজের কাছে ফোন নিয়ে নিল। কোয়াইট কর্নারে লুকিয়ে পাসওয়ার্ড দিয়ে ফাইলস অ্যাক্সেস করল। গ্যালারি খুলতেই তার হৃদয় ডুবে গেল। সেখানে অগণিত ছবি ছিল যেখানে হোরাং বুলিড হচ্ছে, এবং সেই ইমেজ যা ফেস্টিভ্যালে লিক হয়েছিল। এখন স্পষ্ট যে জেন সেই অ্যানোনিমাস হুইসেল ব্লোয়ার যে রেডিও ক্লাবে স্টোরি সাবমিট করেছিল এবং সেলিব্রেশন নাইটে হোরাং কে এক্সপোজ করেছিল। যখন জেন দেখল যে তার ফোন মিসিং, তখন সে ফ্রেন্টিক হয়ে গেল। যখনই সে পেল, সে দেখল যে সব ইনক্রিমিনেটিং ফটো ডিলিট হয়ে গেছে। ঠিক সেই সময় তার ফোনে সোহয়ানের মেসেজ এল মিলতে। ফিউরিয়াস হয়ে জেন জিজ্ঞাসা করল যে সোহয়ান তার বিজনেসে কেন ইন্টারফেয়ার করছে। বিনা হেজিটেশনে সোহয়ান জেনের সব অ্যাকশনস রিভিল করে দিল। সে ব্যাখ্যা করল যে মিডল স্কুলে সে এবং হোরাং এক ক্লাসে ছিল, কিন্তু হোরাং সব সময় তাকে ইগনোর করত। এই ইনডিফারেন্স তাকে রাগিয়ে দিয়েছিল এবং রিভেঞ্জের চিন্তা ছিল। কিন্তু সে এটাও ক্ল্যারিফাই করল যে আসলে হোরাং বুলিংয়ের ভিকটিম ছিল, পারপেট্রেটর নয়। সে ব্যক্তিগতভাবে দেখেছিল যে হোরাং সাফার করছে এবং সে সেই মুহূর্তগুলোর ছবি তুলেছিল। হোরাংকে বুলি বলে ফলসলি অ্যাকিউজ করা হয়েছিল, কিন্তু সে কখনো অ্যাডমিট করেনি। সোহানের এখন বোঝা হলো কেন হোরাং সব সময় তার থেকে দূরত্ব বজায় রাখত। সে চায়নি যে কেউ, বিশেষ করে ক্লোজ ফ্রেন্ড, তাকে এতটা ভালনারেবল দেখুক। সোহানের মনে পড়ল যে সে আগে আনপ্লেজেন্ট মেসেজেস হোরাংয়ের ফোনে দেখেছিল, কিন্তু কখনো বুঝতে পারেনি যে হোরাং কি সহ্য করছে। এখন সত্য সামনে এল এবং তার গিল্ট এবং সহানুভূতি অনুভূত হল। পরের দিন যখন সে হোরেংয়ের সাথে এনকাউন্টার করল, সে প্রিটেন্ড করল যে কিছুই হয়নি। সে হোরাংকে সবকিছু বলতে চেয়েছিল, কিন্তু থেমে গেল, কারণ সে জানত যে হোরাংয়ের প্রাইড তাকে এটা হ্যান্ডেল করতে দেবে না। অবশেষে সোহান এবং জেন ডিল করল যে সত্য লুকিয়ে রাখবে, এবং সোহুন্য জেনকে সতর্ক করল যে সে হোরাংকে আর কখনো ক্ষতি না করে। পরে হোরাংয়ের এক্সপ্রেশন ডার্ক হয়ে গেল। কিছু দেখে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। যখন সে দূরে যাচ্ছিল, ইউনটেক তাকে ডেকে কিছুক্ষণ থামাল। কিছুক্ষণ পর সোহয়ান দেখল যে জেন অনলাইনে নতুন পোস্ট করেছে, যাতে সে ফিউরিয়াস হয়ে গেল। সে বারবার জেনকে কল করল, কিন্তু কলস আনঅ্যান্সার্ড রইল। এদিকে হোরাং জেন এর মুখোমুখি হল এবং সরাসরি তার অ্যাকশনস এক্সপোজ করল। আসলে হোরাংয়ের আগে থেকেই জেন এর ওপর সন্দেহ ছিল, কিন্তু ভয় পাওয়ার বদলে জেন তাকে স্নিয়ার করল এবং সেই সময়ের বিউটিফুল অবস্থার মক করল এবং ইন্টেনশনালি মেনশন করল যে সোহয়ানও সত্য জানত। তখন সোহয়ান এল। হোরাং দেখে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল যে সে এখানে কেন। সোহয়ান তাড়াতাড়ি ব্যাখ্যা করল যে সে সম্প্রতি পুরো সত্য জেনেছে এবং সত্যিই তার চিন্তা করছে। কিন্তু হোরাং, যার প্রাইড ইতিমধ্যে আহত, কোনো এক্সপ্লেনেশন শোনার জন্য প্রস্তুত ছিল না। সে ঘুরে চলে গেল। সোহান তার পিছনে দৌড়াল এবং বলল যে সত্য জেনে সে অনেক গিল্টি অনুভব করেছে এবং পুরো রাত মিস্ট্রি ছিল। কিন্তু শেষে সে প্রিটেন্ড করেছে যে তার কিছু জানা নেই, কারণ সে জানত যে হোরাং চায় না কেউ অ্যাকনোলেজ করুক। হোরাং শুধু বলল যে সোহয়ান যেমন প্রিটেন্ড করে যাও এবং তার সিম্প্যাথির দরকার নেই। এই কথা সোহয়ানকে খুব চোট দিল। পরের সকালে সে জেনের ক্লাসরুমে গেল, কিন্তু জেন সেখানে ছিল না। সে জেন কে মেসেজ পাঠাল যে সে কোথায়, এবং রিপ্লাই এল যে সে ব্রডকাস্টিং ক্লাবে আছে। ইয়ানককে কিছু রিভিল করতে যাচ্ছে। মেসেজ পড়তেই হোরাং তৎক্ষণাৎ ব্রডকাস্টিং রুমের দিকে দৌড়াল। হোরাং ভাবল যে জেন সবকিছু ইনটেককে বলে দিয়েছে, তাই যখন সে রুমে ঢুকল, সে রাগে তাকে বকল। কিন্তু জেন পিটিফুল অ্যাক্ট করল যাতে ইউনতাক হংকে ভুল বোঝে। অবস্থা খারাপ দেখে ইয়ানতাক আর সহ্য করতে পারল না এবং মাঝখানে এলো। সে ব্যাখ্যা করল যে সে এবং জেন শুধু কাজ নিয়ে কথা বলছিল। তারপর সে হোরাংকে উইকেন্ডে লাগাতার গায়েব থাকার জন্য বকল এবং জেনকে চলে যেতে বলল। পরে ইয়ানটেক হোরাংকে জিজ্ঞাসা করল যে সে সবার থেকে কেন দূরে ছিল। হোরাং উত্তর দিতে অস্বীকার করল। তারপর সে তাড়াতাড়ি বেরিয়ে গেল এবং জেইনের কাছে পৌঁছে তাকে খালি ক্লাসরুমে টেনে নিয়ে গেল। সেখানে সে জিজ্ঞাসা করল যে জেইন আসলে কি করার চেষ্টা করছে। জেইন অবশেষে তার সত্যতা বলে দিল। সে সবকিছু এজন্য শুরু করেছিল কারণ হোরাং আগে তাকে ইগনোর করেছিল। স্কুলে একবার সে হোরাংকে গ্রিট করার চেষ্টা করেছিল, কিন্তু হোরাং ক্লাসমেট
ক্লাসমেটদের সামনে তাকে ঠান্ডাভাবে ইগনোর করেছিল। এটাই কারণ যে জেন রিসেন্টমেন্ট অনুভব করতে শুরু করেছিল। সেই দিন থেকে জেইন হোরাংকে হিপোক্রিট মনে করেছিল এবং চেয়েছিল হোরাংও কখনো অ্যাব্যান্ডনমেন্টের কষ্ট অনুভব করুক। সে হোরাংকে ব্রডকাস্টিং ক্লাব ছাড়তে এবং তার বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখতে বলেছিল, যাতে সে আইসোলেশনের কষ্ট বুঝতে পারে। এছাড়াও জেন ধমকি দিয়েছিল যে তার কাছে একটা ভিডিও আছে, যদি হোরাং কমপ্লাই না করে তাহলে সে ফুটেজ পাবলিক করে দেবে। এদিকে তার বন্ধুরা ওয়ারিড ছিল, কারণ সে আনরিচেবল ছিল। শিও হিউন ইউনতাইককে বলল যে হোরাং গায়েব, কিন্তু ইয়ানতাইক শান্ত ছিল এবং বলল যে সে শুধু হোরাংয়ের অপেক্ষা করছে যে সে নিজে সত্য বলুক। শিওন ইয়ানতাইকের মুখে সরো দেখে তাকে আশ্বস্ত করে যে হোরাং ইউটেনলি ক্যালসাফেলন। ঠিক সেই সময় হোরাং কোথাও লুকিয়েছিল, তার বন্ধুদের গ্রুপ চ্যাট মেসেজেস দেখছিল। সে রিপ্লাই করতে চাইছিল, কিন্তু জেনের ধমকির কারণে তাকে ব্রডকাস্টিং ক্লাব এবং বন্ধুদের থেকে দূরে থাকতে হয়েছিল। অন্যদিকে ব্রডকাস্টিং ক্লাবের রুটিন মিটিং শুরু হলো। ইউনটেক হোরাংয়ের খালি সিট দেখে অদ্ভুত অনিজি অনুভব করল। জেন ক্যাজুয়ালি প্রেজেন্ট করতে করতে হোরাংয়ের কাজ নিয়ে জিজ্ঞাসা করল, কিন্তু ইউনটেক ক্যামলি বলল যে সে হোরাংকে নতুন অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং তার ক্লাব ছাড়ার কোনো ইচ্ছা নেই। এই উত্তর জেনকে ক্লিয়ারলি ডিসপ্লেজড করল। তখন এক ক্লাসমেট হঠাৎ জানতে পারল যে হোরাং চলে গেছে। জেন যে হোরাংয়ের অপেক্ষা করছিল সে দেখল যে সে ব্রডকাস্টিং ক্লাবের গ্রুপ চ্যাট থেকে বেরিয়ে গেছে। প্রায় একই সময় ইউনটেকের কাছে হোরাংয়ের মেসেজ দেখতেই সে তৎক্ষণাৎ উঠে তাকে খুঁজতে বেরিয়ে গেল। রাস্তায় জেন তাকে থামিয়ে বলল যে হোরিং শুধু এটা জানার জন্য ক্লাবে এসেছিল যে কে সার্টেন স্টোরিজ সাবমিট করছে। তারপর জেন কনফেস করল যে সেই দুটো স্টোরিজ লিখছিল। সে দাবি করল যে হোরাং আগে তাকে বুলি করেছিল এবং তখন থেকে সে তার শ্যাডোতে বেঁচে আছে। এখন হোরাং কে এভাবে বেঁচে থাকতে দেখে তার রেজ এসেছে, তাই সে এই স্টোরিজ লিখেছে তার রিজেন্টমেন্ট বের করার জন্য। জেইনের কথা শুনে ইউনতাইকের পাস্ট মনে পড়ল। হোরাং অনেকবার ব্রডকাস্টিং ক্লাবের অ্যাকাউন্ট চেয়েছিল, যা থেকে জেইন তাকে সাসপেক্ট করতে শুরু করেছিল। এদিকে হোরাং ক্লাসরুমে ফিরে নিজের জিনিসপত্র প্যাক করতে লাগল। যখন সে যাওয়ার জন্য প্রস্তুত, তখন সোহয়ান তার সাথে দেখা করতে এল এবং এক পিস অফ ব্রেড দিল, কিন্তু হোরাং কাইন্ডনেস অ্যাকসেপ্ট করতে চাইছিল না। সে হাত টেনে নিল এবং ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। সোহান শেষে জিজ্ঞাসা করল যে রুমার সত্য কি। বিনা হেজিটেশনে হোরাং অ্যাডমিট করল যে সে বুলিংয়ের পারপিট্রেটর ছিল। সে আর কিছু বলল না এবং ক্লাসরুম ছেড়ে চলে গেল। সেই রাতে হোরেংয়ের কাছে ইউনতেগের মেসেজ এল যে সে নিচে তার অপেক্ষা করছে। বিনা সেকেন্ড থটে হোরাং দৌড়াতে দৌড়াতে নিচে গেল। যখন দুজন ফেস টু ফেস দাঁড়াল, ইউনথক বলল যে সে সবসময় অপেক্ষা করছিল যে হোরাং সত্য বলবে। সে এটাও কনফেস করল যে সে ভয় পাচ্ছিল যে অনলাইন রুমার সত্য হতে পারে। এটা শুনে হোরাংয়ের বিটলের স্টিং অনুভূত হল। সে ঠান্ডাভাবে ইনটেককে বলল যে সে অপেক্ষা করা বন্ধ করুক এবং যে পারপেট্রেটরের লেবেল পেয়েছে সেটা ভিকটিম হওয়ার চেয়ে সহজ। ডিসঅ্যাপয়েন্টেড ইউনটেক বলল যে তার হোরাংকে ভালোবাসার রিগ্রেট আছে এবং সে তাকে ব্রডকাস্টিং ক্লাব ছেড়ে যাওয়ার অনুমতি দিয়ে দিল। হোরাং তার রিট্রিটিং ফিগার দেখে তার চোখের জল আটকাতে পারল না। সে সত্যিই খুব দুঃখিত ছিল। পরের সকালে হোরাং তার মাকে বলল যে সে স্কুল ছাড়তে চায়। তার মা জুনিয়র স্টাফ থেকে কিছু রুমার শুনেছিলেন, কিন্তু তারা তাকে ব্লেম করার বদলে এনকারেজ করলেন যে সে তার প্রবলেমসের মুখোমুখি হোক এবং হার না মানুক। এদিকে ম্যানিপুলেটিভ গার্লজেন ক্লাসমেটদের সামনে পিটিফুল প্রিটেন্ড করতে থাকলো, যাতে সিম্প্যাথি পেয়ে তাদের মনে হয় যে তারা বুলিড হচ্ছে। ইয়ানক যে এইমাত্র হোরাংয়ের সাথে ঝগড়া করে এসেছে, ডিজেক্টেড লাগছিল। এক ফ্রেন্ড তাকে কমফোর্ট করল, বলল যে ভালোবাসায় সব সময় গিভ করতে হয় না এবং যাকে পছন্দ করো তাকে না দেখতে পাওয়া সবচেয়ে পেইনফুল। তখন ইয়ানতাকের কাছে তার মায়ের মেসেজেল মিলতে। ইউনতাকের পেরেন্টস তখন থেকে আলাদা যখন সে ছোট ছিল এবং সে তার বাবার সাথে থাকত। মা প্রতিশ্রুতি দিয়েছিল যে সে প্রায়ই আসবে, কিন্তু সব সময় ফেল করেছে। ইনিশিয়ালি সে রিফিউজ করতে চেয়েছিল, কিন্তু অবশেষে সে অনেক বছর পর তার মায়ের সাথে দেখা করার জন্য প্রস্তুত হল। ইউনক মিটিং স্পটে পৌঁছাল এবং অবশেষে তার মায়ের সাথে দেখা করল। তারা একসাথে মিল করল। পরে ইউনতাক পলাইটলি গুড বাই বলল, ভাবতে ভাবতে যে এখন সব শেষ হয়ে গেছে। কিন্তু যখন সে বাইরে বেরোল, তার মা পিছন থেকে তার নাম ডাকল। সে এই চান্স হারাতে চায়নি, জানত না যে পরের বার কখন দেখা হবে। সে কনফেস করল যে সে রিগ্রেট করেছে যে সে আর কখনো তার সাথে দেখা করার সাহস জোগাড় করেনি। ইউনথাইক যে তার বাবার সাথে থাকত। তার মা অনেকবার ফিরে আসার চেষ্টা করেছিল, কিন্তু কখনো মুখোমুখি হওয়ার সাহস জোগাড় করেনি। কিন্তু সাথে সাথে সে তার ছেলের সাথেও একই আচরণ করেছিল, যেমন সে কখনো তার প্রেমিকের সাথে করেছিল, কিছু না বলে সব সময় চলে যাওয়া। সেই সময় ইয়ানতেকের মনে পড়ল যে কথাটা হোরাং কখনো তাকে বলেছিল। আগে সে সেটা বুঝতে পারেনি, কিন্তু এখন সে অবশেষে বুঝতে পারল যে হোরাং কোনো কষ্ট লুকিয়ে রেখেছিল এবং কোনো ভয় তাকে সত্য বলতে বাধা দিয়েছিল। যতই কলেজের প্রবেশ পরীক্ষা কাছে আসছিল, হোরাং এখনও স্কুলে ফেরেনি, যাতে গুজব ছড়িয়ে পড়ল যে সে স্কুল ছাড়ার কথা ভাবছে।
এদিকে সেই মেয়ে যে হোরাংকে বিরক্ত করছিল সে এখনও গুজব ছড়াচ্ছিল, কিন্তু হঠাৎ সোহয়ান সামনে এল যাতে সেই ম্যানিপুলেটিভ মেয়ে চুপ এবং লজ্জিত হয়ে গেল। অন্যদিকে ইয়ানটেক ব্রডকাস্টিং রুমে দাঁড়িয়ে ঘোষণা করল যে আজ লাইভ স্ট্রিম হবে। সব সহপাঠী উৎসুক ছিল যে কে হোস্ট করবে, কিন্তু ইয়ানক শান্ত হয়ে বলল, চিন্তা করো না, হোস্ট শীঘ্রই আসবে। এবং তখন হোরাং দেখা দিল। সে এখন ক্যাম্পাসে হওয়া বুলিংয়ের সত্য উন্মোচন করার জন্য প্রস্তুত ছিল। জানা গেল যে আগের রাতে সে নিজে উদ্যোগ নিয়েছিল এবং ইয়ানককে খুঁজে বের করেছিল এবং তাকে বলেছিল যে সে স্কুল বুলিংয়ের অপরাধী নয়। সত্য শুনে ইয়ানটেক ভেঙে পড়ল এবং তাকে জড়িয়ে ধরল। তারপর হোরাং ইউনটেটককে সবকিছু বলল যা হয়েছিল। ইয়ানতাক বলল যে বাকি কাজ সে দেখে নেবে। ইয়ানক আবার পুরো স্কুলে লাইভ স্ট্রিমের পরিকল্পনা করল সত্য বলার জন্য। যখন শূন্য ক্লাসরুম স্ক্রিন অন করল তখন সবাই, বিশেষ করে সেই ম্যানিপুলেটিভ মেয়ে, অবাক হয়ে গেল। হোরাং স্ক্রিনে এল এবং স্বীকার করল যে সে বুলিংয়ের শিকার ছিল। 2 বছর আগে তার জন্মদিনে তার বন্ধুরা তাকে করাওকে উদযাপন করার জন্য ডেকেছিল, যেখানে তাকে তখন বিরক্ত করা হয়েছিল। সে আগে কখনো বলার সাহস করেনি, কারণ সে ভয় পেত যে লোকেরা তাকে আলাদাভাবে দেখবে। পরে যখন তার উপর মিথ্যা অভিযোগ লাগানো হলো যে সে বুলি ছিল, সে নিজেকে বাঁচানোর চেষ্টাও করেনি, কারণ তার মনে ভিকটিম হওয়া অপরাধী হওয়ার চেয়ে বেশি লজ্জাজনক। কিন্তু এখন সে অবশেষে বুঝতে পেরেছে যে যারা তার পরোয়া করে তারা শুধু সত্য জানতে চায়। তাই সে দৌড়ানো বন্ধ করে সত্য বলার সিদ্ধান্ত নিয়েছে, শুধু নিজের জন্য নয়, বরং তাদের জন্যও যারা সব সময় তার পরোয়া করে। ঠিক সেই সময় সোহয়ান ম্যানিপুলেটিভ মেয়ের মুখোমুখি হল এবং তাকে থামাতে বলল, কিন্তু সে অজুহাত দিতে শুরু করল। তখন সোহয়ান একটা ভিডিও দেখাল যেখানে দেখা যাচ্ছে যে সেই মেয়ে হোরাংকে বিরক্ত করছে। ভিডিও দেখতেই ম্যানিপুলেটিভ মেয়ের আত্মবিশ্বাস ভেঙে গেল। সোহয়ান ভিডিওটা বাকি সহপাঠীদের দিল এবং যখন তারা দেখল মেয়েটি তাদের নিন্দামূলক দৃষ্টির সামনে অস্বস্তিতে পড়ে গেল, সে অবশেষে সবকিছু স্বীকার করল, কিন্তু রাগে বলল, আর তোমরা সবাই তো হোরাংয়ের পিছনে গসিপ করছিলে না? এটা শুনে সহপাঠীদের খুব রাগ হলো। কেউ কেউ তৎক্ষণাৎ এগিয়ে গেল। এদিকে হোরাং ঘোষণা করল যে যদিও সে ভয় পেত যে লোকেরা তাকে কিভাবে দেখবে, সে এখন আর পালাতে চায় না, কারণ এখন তার কাছে লোক আছে যারা তাকে ভালোবাসে। একটা দুর্লভ হাসি তার মুখে এল যখন সে ব্রডকাস্টিং রুম থেকে বাইরে বেরিয়ে গেল এবং ইয়ানক তাকে গরম জোশে জড়িয়ে ধরল। চীনও ব্রডকাস্টিং ক্লাবে এল এবং হোরাংকে বড় করে জড়িয়ে ধরল। সবাই হোরেংয়ের জন্য খুশি ছিল যে সে অবশেষে তার সত্য বলেছে। এদিকে ম্যানিপুলেটিভ মেয়ে এখন তার সহপাঠীদের চোখে একজন ম্যানিপুলেটর হিসেবে পরিচিত এবং ইউনটেক তাকে বলল যে সে ব্রডকাস্টিং ক্লাব থেকে জিনিসপত্র প্যাক করে চলে যাক। হোরাং এবং ইউনটেক তাদের প্রথম অফিসিয়াল ডেট করল। তারা একসাথে খাবার খেল এবং ছবিও তুলল। সাধারণত ঠান্ডা এবং দূরে থাকা হোরাং এখন উদ্যোগ নিল এবং তার অনুভূতি ইয়ান তাইকে প্রকাশ করল। সব কষ্টের পর তারা অবশেষে তাদের সুন্দর প্রেমের গল্প শুরু করতে পারল। রাস্তায় সোহয়ান হোরাংকে খুঁজতে এল এবং তার পছন্দের খাবার নিয়ে এল। যেমন পুরনো সময়ের মতো দুজন তাদের ইউজুয়াল জায়গায় বসে গেল। খাবার খেতে খেতে এবং কথা বলতে বলতে আবার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল। আর এইভাবেই এই গল্পটি শেষ হয়। তো একটুখানি লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্প নিয়ে। টাটা।